তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। দেখো, একটা যে পরমাণু আছে, অ্যাটম, এরম দেখতে, ঠিক আছে? এটা যে 2Dতে আঁকছি, এর জন্য এরম দেখতে। তো এটা মাঝখানে কী থাকে, একদম মাঝখানে সেন্টারে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভেতরে কী থাকে, প্রোটন আর নিউট্রন, আর এদিকে এরকম কক্ষপথগুলোয় ইলেকট্রন ঘুরতে থাকে। তো এবার দেখো যে এই যে পরমাণু আছে, এই পরমাণু চায় স্টেবিলিটি। মানে কি, মানে স্থির, মানে ওকে স্থির থাকতে হবে, অস্থির হলে চলবে না, বুঝলে? তো এই যে তুমি আশপাশে যত দেখছো পরমাণু, যেমন অক্সিজেন, তুমি সিঙ্গেল মানে একটা অক্সিজেন তুমি কোথাও খুঁজে পাবে না। হয় এই অক্সিজেনটা কি তুমি O2 হিসেবে খুঁজে পাবে, কি H2O হিসাবে খুঁজে পাবে, CO2 হিসাবে খুঁজে পাবে। তো শুধু একটা মাত্র অক্সিজেন হিসাবে কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, কারণ একটা পরমাণু কোনো দিনও স্টেবল থাকে না, বুঝলে? ওকে অন্য কারোর সাথে সম্পর্কে থাকতেই হবে। শুধুমাত্র যেগুলো নোবেল গ্যাস, সেইগুলো ওরা সিঙ্গেলভাবে তাক করতে পারে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, হ্যাঁ, ক্রিপ্টন, রেডন, ওইগুলো। তো এই যে নোবেল গ্যাসগুলো আছে সেগুলো স্থির, বুঝলে, শান্ত আছে। তো ওরা, কিন্তু বাকি যে পরমাণুগুলো আছে ওরা সিঙ্গেল, মানে একটাভাবে কোনোদিনও স্থির নেই, থাকবেও না, বুঝলে? এবার এটা হচ্ছে জানলে যে সিঙ্গেল পরমাণু কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র নোবেল গ্যাসগুলোই আছে যারা সিঙ্গেল। হ্যাঁ, এবার দেখো, পরমাণু চাই স্টেবিলিটি। এবার স্টেবিলিটির জন্য কী চাই, ওর যে বাইরের কক্ষটা আছে, ওই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে, বুঝলে? এবার এটা 8টা ইলেকট্রন সব ক্ষেত্রেই নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটাও আমি বলে দেবো। তো মোটামোটা এটাই ভেবে নাও যে এর যে বাইরের কক্ষটা আছে, যে কক্ষটায় থাকুক, বাইরের সবচেয়ে বাইরের যে কক্ষটা পরমাণুর, সেই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে, তবেই সে স্টেবিলিটি পাবে। ঠিক আছে, আমার কথাগুলো ভালো করে শুনবে। এবার এই 8টা ইলেকট্রন পেতে গেলে তাকে কি করতে হবে, তাকে হয় ইলেকট্রন অর্জন করতে হবে, গেন মানে অর্জন করতে হবে, লুজ করতে হবে, বা শেয়ার করতে হবে। লুজ মানে হারানো, মানে বর্জন, তাই তো? হারাতে হবে বা কারোর সাথে শেয়ার করতে হবে, ভাগ করতে হবে, বুঝলে? ভাগ করতে হবে। তো হয় কোনো পরমাণুকে, মানে পরমাণুকে হয় ইলেকট্রন অর্জন নিতে হবে, ইলেকট্রন নিতে হবে কোথার থেকে, বা ইলেকট্রন কোনোভাবে লুজ করতে হবে, ছেড়ে দিতে হবে, বা ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সাথে শেয়ার করতে হবে। এবার একটা উদাহরণ দিচ্ছি। মনে করো সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? তুমি এই এক্সাম্পলে বুঝতে পেরে যাবে। তো দেখো, কে কক্ষ, এল কক্ষপথ, এম কক্ষপথ, আমরা এর আগে পড়েছি যে কক্ষপথ কী কী থাকে। হ্যাঁ, তো দেখো, প্রথম কক্ষপথ 2টো, এল কক্ষপথে 8টা, তারপরে একটা, তো টোটাল কত হলো, 11টা। তো এর আগের চ্যাপ্টার না পড়লে এটা বুঝতে পারবে না, এই জিনিসটা, এই যেটা আমি পড়াচ্ছি কে এল এম ব্যাপারটা। তো দেখো, যেহেতু 11টা ইলেকট্রন থাকে, তো কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, আর পরে কয়টা থাকলো, একটা। তো এম কক্ষে 1টা ইলেকট্রন। এবার একে স্টেবল থাকতে হবে। তো স্টেবলি থাকার শর্ত হচ্ছে এই যে ওকে শেষের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে। তো শেষের কক্ষে তো একটা আছে, তো সোডিয়াম কী করবে, এই একটা ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দেবে। তখন তার মানে কি, এই ইলেকট্রনটা, এইটা বাদ পড়ে গেল, এই কক্ষপথটা। তখন দেখো, এই যেহেতু একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিল, তো দেখো শেষ কক্ষপথ তখন কি রয়ে গেল, এই এলটা। আর দেখো, এল কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তখন সোডিয়াম হয়ে গেল স্টেবল হয়ে গেল, স্টেবিলিটি পেয়ে গেল, বুঝলে? এবার এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে যোজ্যতা। তখন কি বলবো না, এই ভ্যালেন্সি মানে হয়ে গেল 1 হয়ে গেল ভ্যালেন্সি। যে কটা ইলেকট্রন লুজ করলো, কটা ইলেকট্রন গেইন করলো বা শেয়ার করলো, এটাই হচ্ছে যোজ্যতা। যে কত সংখ্যক বা কটা ইলেকট্রন ও নিয়েছে, কটা ইলেকট্রন ছেড়েছে, বা কটা ইলেকট্রন ও ভাগ করেছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে,
তো এটাই হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। এবার যেমন একটা আলাদা উদাহরণ দিচ্ছি, যেমন সিলিকন, এর 14টা ইলেকট্রন থাকে। তো কে কক্ষে এল এম, তো কে কক্ষে 2টো, ঠিক আছে, এল কক্ষে 8টা, 2 8 10, আর কটা 4 রয়ে গেল, তো এম কক্ষে 4টা। এবার দেখো শেষ কক্ষে 4টা ইলেকট্রন আছে। তো ও কী করবে, একে তো শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে, তবেই ও স্টেবল হবে, তাই তো। তো সিলিকন কি করবে, ও 4টা ইলেকট্রন কী করবে, ও অন্য কোনো পরমাণুকে দিয়ে দেবে, বাদ পড়ে যাবে, লুজ করবে বা বর্জন করবে। তার মানে দেখো তখন এটা বাদ পড়ে গেল, তো শেষের কক্ষে তখন কটা রইল, 8টা। তার মানে স্টেবল হয়ে গেল, স্থির, বুঝলে, স্থির হয়ে গেল। তো তার মানে কি হলো, কটা ইলেকট্রন লুজ করলো, 4টা। তখন এর ভ্যালেন্সি হয়ে গেল 4 বা যোজ্যতা হয়ে গেল 4, বুঝলে। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্লোরিন। এইটা খুব ইম্পর্টেন্ট। 17টা ইলেকট্রন থাকে। তো কে এল এম 2 8 10, আর এদিকে 7। তো শেষ কক্ষে আছে কটা, 7টা। তো দেখো 7 যেহেতু, এটা কটা শেষ কক্ষে কটা থাকতে হবে স্টেবিলিটি পাওয়ার জন্য, 8টা, স্টেবল হওয়ার জন্য বা স্থির হওয়ার জন্য। তো ক্লোরিন কি করবে, যে শেষ কক্ষে দেখো 7টা আছে, তো এখানে তো 8টা থাকার কথা, 8টা করতে হবে যা হোক করে, হয় ইলেকট্রন গ্রহণ করে কি বর্জন করে বা ভাগ করে। তো ক্লোরিন কি করবে, যে যেহেতু দেখছে 7টা, এটা 8-এর খুব কাছাকাছি, তো এই কী করবে, অন্য কোনো পরমাণুর কাছ থেকেও একটা ইলেকট্রন নিয়ে নেবে, বুঝলে। তো তখন কি হবে, এটা শেষের কক্ষে 8টা হয়ে যাবে, দেখো। তো এটা কি হলো, অর্জন করে নিল, আর এতক্ষণ লুজ করছিল, এখন অর্জন করে নিল, বুঝলে। তো শেষ কক্ষে 8টা হয়ে গেল, তো 8টা হয়ে গেল মানে কি, শেষের কক্ষে 8টা হয়ে মানে স্টেবল হয়ে গেল, বুঝলে। তো এটাই হচ্ছে, আর তখন তাহলে যোজ্যতা কথা হয়ে গেল 1, কারণ ও একটা ইলেকট্রন নিয়েছে। আর যোজ্যতা মানেই কি না, যখন ইলেকট্রন জটা ইলেকট্রন অর্জন করছে বা বর্জন করছে বা ভাগ করছে, বুঝলে। কতগুলো ইলেকট্রন নিচ্ছে বা কোথাও থেকে কাউকে দিচ্ছে বা কোথাও শেয়ার করছে, সেই সংখ্যাটাকে বলা হয় ভ্যালেন্সি, সেই কতটা ও শেয়ার করছে, লুজ করছে বা গেইন করছে। এবার যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো হচ্ছে এক্সেপশন, মানে ব্যতিক্রম। যে যেমন কার্বনে থাকে 6টা ইলেকট্রন, তো কে এল, হ্যাঁ। তো দেখো কে কক্ষে 2টো ঢুকবে, আর দেখো আর 2টো হয়ে গেলো, আর বাকি রইলো কটা, 4টা, তো এল কক্ষে 4টা। তো দেখো এখানে 8টা ইলেকট্রন আর হবে না, কারণ ওর ইলেকট্রন নেই অত, হ্যাঁ। আমরা বলছিলাম যে শেষের কক্ষে 8টা হতে হবে ইলেকট্রন, কিন্তু এর অত ইলেকট্রন নেই এমনিতেও, 6টাই মাত্র, 8টা কোথা থেকে হবে। তো এইগুলো হচ্ছে ব্যতিক্রম কেস। তো এটায় তখন এর ভ্যালেন্সি হয়ে যাবে 4। তো আরেকবার বলছি যে ভ্যালেন্সি বা যোজ্যতা কি না, পরমাণু স্টেবল হওয়ার জন্য যখন ইলেকট্রন যত সংখ্যক জটা ইলেকট্রন নেয় কোথাও থেকে বা কাউকে দেয় বা শেয়ার করে, তখনই যে সংখ্যাটা সেটাই হচ্ছে ভ্যালেন্সি, বুঝলে।